প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করব, যে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তা আমাদের আজকের টপিকস, আজকে আলোচনা করব আমরা কাজ এবং ক্ষমতা নিয়ে। আসলে স্বাভাবিকভাবেই আমরা কোনো কিছু করাকেই কাজ বলি। আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় যে কোনো কিছু করাই কাজ নয়। এই কাজের সঙ্গে একটা বিষয় সম্পর্কিত, সেটা হচ্ছে স্মরণ। তো কোনো একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করব, সেই বল প্রয়োগের ফলে যদি বস্তুটার স্মরণ ঘটে, তাহলে তাকে কাজ বলা হবে। যেমন আমরা যদি এখানে একটা বস্তুকে বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা যদি এই এ বি বরাবর এর স্মরণ এই বি বিন্দুতে আসে, বল প্রয়োগের ফলে যদি সেটা বি বিন্দুতে আসে, তাহলে সেটাকে কাজ বলা হবে। কিন্তু যদি বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ না ঘটে, তাহলে তাকে আমরা কাজ বলতে পারবো না। যেমন একজন স্টুডেন্টকে যদি একটা ওয়ালের মধ্যে বারবার ধাক্কা দেয়, ওয়াল কিন্তু সরে না, সেক্ষেত্রে তাকে কাজ বলা যায়। তাছাড়া যদি বলা হয় যে একজন কুলি একটা বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে থাকে, তাহলে এক্ষেত্রেও কোনো কাজ হবে না। অর্থাৎ এখানে বিষয়টা হলো যে বস্তুটার অবশ্যই অবস্থানের পরিবর্তন, অর্থাৎ তার স্মরণ ঘটতে হবে। যদি স্মরণ ঘটে, সেক্ষেত্রেই আমরা তাকে কাজ বলব। তাহলে আমরা কাজের সংজ্ঞাটা আগে বোঝার চেষ্টা করি। কাজ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা এবি বরাবর বল প্রয়োগ করি, আর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, এতে বস্তুটা যদি এক্স দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ স্মরণ যদি এক্স হয়, তাহলে আমরা লিখতে পারবো কাজ সমান বল গুণন স্মরণ বা স্মরণের উপাংশ, বা ডাব্লিউ সমান এফ এক্স। এইটা হচ্ছে কাজের রাশিমালা। তাহলে যদি বল প্রয়োগে স্মরণ ঘটে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এই সমীকরণ। আবার কোনো ক্ষেত্রে তোমরা দেখবা যে বস্তুর এটাকে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক সেদিকেই বস্তুর স্মরণ ঘটেছে। অর্থাৎ আমরা যদি বলি, এটাকে অক্ষ যদি আমরা ধরে নিই, যে এটা এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটার স্মরণও এক্স অক্ষ বরাবর হয়েছে, তাহলে সেক্ষেত্রে কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। কিন্তু যদি বস্তুটার যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে না গিয়ে তার সাথে একটা কোণ করে যায়, যেমন অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে ওই যে ক্রামের গুটি যখন আমরা খেলি, তখন যদি গুটিকে আমরা ক্রামের গুটিটাকে যদি স্ট্রাইক দ্বারা এখানে আঘাত করি, এই সোজা আঘাত করি, তো এই সোজায় না গিয়ে দেখা যায় যে এদিকে গিয়ে এই পকেটের মধ্যে ঢুকে যায়। তো এই যে কৌণিকভাবে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে এদিকে, কিন্তু সেটা কৌণিকভাবে দূরত্ব অতিক্রম করেছে। যদি এই ক্ষেত্রে এরকম হয়, সেক্ষেত্রে কাজের রাশিমালাটা হবে ভিন্ন। দেখো, সেটা হচ্ছে যে ধরলাম একটা বস্তুকে আমরা এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়, এতে এই এ বিন্দু হতে এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে এই বি বিন্দুতে পৌঁছালো, এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে এদিকে, বলটা প্রয়োগ ছিল এইদিকে এক্স অক্ষ বরাবর, কিন্তু বস্তুটা এক্স অক্ষ বরাবর না গিয়ে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করে এই বি বিন্দুতে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে কাজ কত? সেক্ষেত্রে আমাদের যেদিকে বল প্রয়োগ করা হয়েছিল, বলের দিকে
যে সরণ হবে সেটা বের করে নিতে হবে। তাহলে বি থেকে যদি আমরা এই এ এক্সের উপর বিসি লম্ব টানি, এটা হলো বিসি লম্ব টানি, সেক্ষেত্রে এই সরণ হবে, বল প্রয়োগের দিকে সরণ হবে এই এক্স, বল প্রয়োগের দিকে সরণ হবে এসি সমান এক্স। তো এক্ষেত্রে আমরা যদি বলি যে এই থিটা ডিগ্রি, এখানে কৌণিক সরণ এক্সের মানটা বের করি, তাহলে এবিসি ত্রিভুজে আমরা লিখতে পারবো কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে হবে এসি বাই এবি, বা কস থিটা সমান এক্স বাই এস, বা এক্স সমান এস কস থিটা। এটা অর্থাৎ আমাদের এই বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা গিয়েছে বি বিন্দুতে, কিন্তু বল প্রয়োগের দিকে আমরা যেদিকে বল প্রয়োগ করেছিলাম সেই উপাংশটা হচ্ছে কতটুকু, এস কস থিটা। এই আকারে প্রকাশ করা যায়, এক্স সমান এস কস থিটা। এখন এই এক্সের মান আমরা পূর্বের একটু আগেই লিখেছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। তো সেই এফ এক্সের জায়গায় যদি আমরা এই এক্সের মানটা বসাই, অর্থাৎ আমরা যদি লিখি 1 নং হতে পাই ডাব্লিউ ইকুয়াল এফ এক্স আছে, তাহলে এটাকে লেখা যাবে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এইটা 2 নম্বর সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে যদি রৈখিক সরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করব সেদিকেই যদি বস্তুর সরণ ঘটে, তাহলে সেটা হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। আর যদি যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকে না গিয়ে যদি কৌণিক সরণ করে, কৌণিকভাবে অবস্থান করে যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা লেখা যাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা এই সমীকরণ দ্বারা অঙ্ক কিছুক্ষণ পরে সমাধান করার চেষ্টা করব। এখন আমরা এই কাজের একক হচ্ছে জুল। কাজের একক জুল, কাজের একক হচ্ছে জুল। অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কাজের মাত্রা বিশ্লেষণ, কাজ কোন ধরনের রাশি, এগুলো এমসিকিউতে আসে। কাজ হচ্ছে স্কেলার রাশি, কাজের আমরা মাত্রা বিশ্লেষণ করব। আমরা দেখলাম যে কাজের মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখলাম যে কাজ সমান হলো বল গুণন সরণ। এইটাকে আমরা মৌলিক, যতক্ষণ পর্যন্ত লব্ধরাশি থাকবে সেই লব্ধরাশিগুলোকে আস্তে আস্তে আমরা মৌলিক রাশিতে রূপান্তর করব, তারপর মাত্রা বসানোর চেষ্টা করব। তাহলে বল সমান আবার লেখা যাবে যে বল এফ সমান এম এ, এম এ হলো ভর গুণন ত্বরণ গুণন সরণ। ভর ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময় গুণন সরণ সমান ভর গুণন এই বেগ আবার লব্ধরাশি, এটাকে ভাঙালে হবে সরণ বাই সময় গুণন সময় গুণন সরণ সমান আমরা লিখতে পারি ভর গুণন সরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার। তাহলে অতএব এখন যদি আমরা ভর সরণ এবং সময়ের মাত্রা বসাই, তাহলে আমরা অতএব লিখতে পারবো যে কাজ এর মাত্রা হবে, ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল তার উপর স্কোয়ার, সময়ের মাত্রা হচ্ছে টি তার উপর স্কোয়ার, সমান এটাকে আমরা লিখতে পারবো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এই নিচের যখন সংখ্যাটা উপরে উঠবে নিচের প্রতীকটা, তখন তো সূচকটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তো এইটাই -2 হলো। তো এই কাজের মাত্রা বিশ্লেষণ, কাজের মাত্রা এগুলো এমসিকিউতে থাকে, খ নম্বরের প্রশ্নে এগুলো থাকতে পারে যে কাজের মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এখন 1 জুল, আমরা এখানে বললাম যে কাজের একক হচ্ছে জুল। 1 জুল কাকে?
1 জুল কাকে বলে? এই ধরনের সংজ্ঞা বইয়ে তোমাদের থাকে না, তারপরে অনেক সময় প্রশ্নে থাকে যে 1 জুল, যে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করে এক মিটার সরণ ঘটাতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় বা কাজ হয় তাকে 1 জুল বলে। এটা হচ্ছে কাজের একক জুল বলে। আচ্ছা, এখন আমরা যদি এই ধরনের একটা অঙ্ক দেখার চেষ্টা করি, যে একটি বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির সরণ হলো 10 মিটার, কাজের পরিমাণ কত? কত? তাহলে প্রথমে এই ধরনের সমাধান করতে গেলে দেয়া আছে বল F সমান 50 নিউটন, সরণ x বা দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, কাজ W সমান কত? তাহলে আমরা জানি W সমান Fx, F এর মান হচ্ছে 50 নিউটন গুণন 10 মিটার সমান 500 জুল। এভাবে যদি রৈখিক সরণ ঘটে তাহলে আমরা এভাবে অঙ্কগুলোর সমাধান করব। এখন কৌণিক সরণের যে সমীকরণটা আমরা দেখাইলাম, যে যদি বল প্রয়োগের দিকের সাথে একটা কোণ নির্দিষ্ট করে অবস্থান করে, সেক্ষেত্রে কাজের পরিমাণ কীরকম হবে? তাহলে যদি বলা হয় এরকম, যে একটি বস্তুকে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ (45 ডিগ্রি কোণ করে 10 মিটার অতিক্রম করে। তবে কাজের পরিমাণ কত হবে? এক্ষেত্রে আমরা লিখব ওভাবেই, যে দেওয়া আছে বল F সমান 50 নিউটন, কোণ থিটা সমান 45 ডিগ্রি, দূরত্ব বা সরণ S সমান 10 মিটার। কাজ W সমান কত? আমরা জানি
ডাব্লু সমান এফ এস কস থিটা। এখানে আমরা মান বসাবো। তো এফ এর মান হচ্ছে 50 নিউটন, এস এর মান হচ্ছে 10 মিটার গুণন কস 45 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে এখানে বসাই দিই তাহলে এটা রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা এই 50 গুণন 10 গুণন cos 45 ডিগ্রি চাপ দিয়ে ক্যালকুলেশন করবো এইটা রেজাল্ট আসবে। তাহলে কৌণিক সরণের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই কাজের পরিমাণের যে বিষয়টা, একটা বস্তুকে যখন আমরা এই যে দিকে বল প্রয়োগ করব, অর্থাৎ আমরা যদি এবি বরাবর বল প্রয়োগ করি, বস্তুটা সরণ যদি এবি বরাবরই হয় তাহলে সেটার কাজ হবে সর্বোচ্চ। অর্থাৎ বল প্রয়োগের দিকের সাথে যদি বস্তুরও সরণ সেদিকেই ঘটে তাহলে কাজটা হবে সর্বোচ্চ। আবার যদি বস্তুটা কৌণিক করে অবস্থান করতে থাকে, যত কোণের মানটা বড় হতে থাকবে ততই কাজের পরিমাণ কমতে থাকবে। কমতে কমতে যদি এই বলের দিকের সাথে যদি বস্তুর অবস্থান 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কাজের মান হবে 0। কারণ হলো যেমন একটা ওই ক্রিকেট বলকে যদি আমরা ছক্কা বাউন্ডারি হাঁকাতে চাই সেটা উপর দিয়ে যেতে হবে। এখন ওই বলটা যদি সোজা একেবারে 90 ডিগ্রি কোণে উপরে ওঠে তাহলে কি আর ছক্কা হবে? এটা কিপারের হাতে ধরা পড়বে, তো সেক্ষেত্রে কোনো কাজ হবে না। এইখানে তাহলে আমরা বলবো যে যদি বল প্রয়োগ করা হবে যেদিকে সেদিকেই যদি বস্তুর সরণ ঘটে তাহলে সেটার কাজটা হবে সবচেয়ে বেশি পরিমাণে। আর যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে কাজ হবে 0। আর 90 ডিগ্রির চেয়ে যদি বলের দিকে যেদিকে বল প্রয়োগ করব তার যদি উল্টা দিকে ঘটে তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। আমরা ঋণাত্মক কাজটা একটু পরে আসতেছি যে এটা কেমন হতে পারে। যেমন একটা স্প্রিংকে যদি আমি এদিকে টানলাম তাহলে আমি বল প্রয়োগ করতেছি এইদিকে, ছেড়ে দিলে সেটা আবার যাবে কোন দিকে? তার বিপরীত দিকে চলে যাবে। তো এইরকম যে বল যেদিকে প্রয়োগ করা হবে যদি বস্তুর সরণ তার বিপরীত দিকে ঘটে তাহলে সেটাকে ঋণাত্মক কাজ বলা হবে। তো যাই হোক, আমরা এখানে যেটা বুঝবো তাহলে যদি বল এবং বস্তুর সরণের মধ্যবর্তী কোণ এদিকে যাওয়া মানে মধ্যবর্তী কোণ 0, যদি 0 হয় কাজ হবে সর্বোচ্চ। আবার যদি 90 ডিগ্রি হয় কাজ হবে সর্বনিম্ন, মানে কোনো কাজই হবে না, কাজের পরিমাণ 0। আর 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটা ঋণাত্মক কাজ হবে। তাহলে আমরা এইখানে যেটা এখন আমরা আলোচনা করব যে কাজের প্রকারভেদ। কাজ হচ্ছে 2 প্রকারের। কাজ 2 প্রকার। এক নম্বরে হচ্ছে ধনাত্মক কাজ, আর 2 নম্বরে হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। আসলে ধনাত্মক কাজটা কীরকম আমরা একটু আগে দেখলাম যে একটা বস্তুকে এই বস্তুটাকে এবি বরাবর বল প্রয়োগ করেছি। তো এবি বরাবর যদি বস্তুটার সরণ ঘটে এই বিন্দুতে চলে আসে তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুর সরণও সেদিকে ঘটেছে, সেটাকে বলা হবে ধনাত্মক কাজ। আর যদি বল প্রয়োগ করা হয়েছে যেদিকে বস্তুর সরণ যদি তার ভিন্ন দিকে ঘটে তাহলে সেটাকেই বলা হবে ঋণাত্মক কাজ। কারণ আমরা একটু আগে বললাম যে স্প্রিংকে টানলাম আমি এদিকে, যদি ছেড়ে দিই স্প্রিংটা ওই দিকে চট করে চলে যাবে। তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে এদিকে আর সরণ হয়ে যাচ্ছে ওদিকে, তাহলে এটাই বলা হচ্ছে ঋণাত্মক কাজ। অনেক ক্ষেত্রে তোমরা ওই যে গুলতি যেটাকে বলে, গুলতি ছড়ার ক্ষেত্রে আমরা যখন টান করে পিছনের দিকে ধরি, ছেড়ে দিলে আবার সেটা আমি বল প্রয়োগ করতেছি এদিকে, ছেড়ে দিলে একেবারে গুটিটা দৌড় দিবে ওদিকে আর বিপরীত দিকে, ওই ধরনের কাজকে বলা হবে ঋণাত্মক কাজ। যাই হোক, তোমরা এই কাজ সম্বন্ধে মোটামুটি এতটুকু জানলেই চলবে, এটা ভালো করে দেখবা বাসায়। এবার দেখো আমরা ক্ষমতা পড়ব। ক্ষমতার ক্ষেত্রে আমরা আগে বিষয়টা উপলব্ধি করছি। যদি বলা হয় এ ধরনের যে একজন লোক এই 50 কেজি ভার মাথায় উঠাতে পারে আর একজন 40 কেজি উঠাতে পারে, কিন্তু ওই লোকটাকেই যদি আমরা কোনো একটা কাজের মধ্যে দিই তাহলে দেখা যাবে যে ওই যে লোকটা 50 কেজি ভার উঠাতে পারে সে 1 ঘন্টায় মনে করো যে 10 মণ জিনিস নিয়ে যেতে পারে, আর যে 40 কেজি উঠাতে পারে সে 1 ঘন্টায় আবার সে করতে পারে যে 12 মণ নিয়ে যেতে পারছে।
তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন উঠাতে পারছে বেশি, কিন্তু সে 1 ঘন্টায় কাজটা কম করছে। আবার যে কম উঠাতে পারে সে 1 ঘন্টায় কিন্তু কাজটা বেশি করেছে, 12 মণ নিয়ে যেতে পারতেছে 1 ঘন্টায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এক্ষেত্রে আমরা বলবো যে যে কম উঠাতে পারতেছে, যে 40 কেজি উঠাতে পারে কিন্তু 1 ঘন্টায় সে 12 মণ উঠাতে পারতেছে, তারই ক্ষমতা বেশি। তো এই ক্ষেত্রে আমরা ক্ষমতাটা বলবো যে কোনো যন্ত্র বা উৎস, সংজ্ঞাটা এভাবে লিখবা, কোনো যন্ত্র বা উৎস প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলে। অথবা লেখা যায় কোনো যন্ত্র বা উৎসের কাজের হারকে ক্ষমতা বলে, ওটা সংক্ষিপ্ত আকারে লেখা যাবে ক্ষমতা বলে। তাহলে আমরা এখানে এই ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতা সমান কাজ বাই সময়, অর্থাৎ ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল ডাব্লিউ ভাগ টি। পি সমান হচ্ছে ডাব্লিউ ভাগ টি। এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক ওয়াট, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এই ক্ষমতার এককের আবার ভিন্ন ভিন্ন এককও রয়েছে। এই ওয়াট আমরা ব্যবহার করব যদি এর চেয়ে এই 1 ওয়াটের 1000 গুণ হয় তাহলে তাকে বলা হবে কিলো ওয়াট। যদি 10 লক্ষ গুণ বড় হয় তাহলে তাকে বলা হবে মেগাওয়াট। যেমন আমরা যদি এরকম বলি যে 1000 ওয়াট, এটাকে বলা যাবে 1 কিলোওয়াট। তারপর 10 লক্ষ গুণ বড়, এই এত ওয়াট সমান আবার লেখা যাবে 1 মেগাওয়াট। তাহলে 1000 ওয়াটে এইরকম বড় বড় এককও আমরা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এখন হয়তো ক্ষমতার একক হচ্ছে, আমরা মেইনলি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ক্ষমতার বড় একক ব্যবহার করতে গেলে এটাকে বলা হবে 1 কিলোওয়াট, 1 মেগাওয়াট। এছাড়াও বাণিজ্যিক এক ধরনের একক রয়েছে, যেমন ইঞ্জিনগুলোতে সাধারণত এটার বাণিজ্যিক একক হচ্ছে হর্স পাওয়ার। ক্ষমতার বাণিজ্যিক একক হর্স পাওয়ার। এটা ব্র্যাকেটে বলে এইচপি। হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। যেমন তোমরা দেখবা যে আসলে ওই যে বিশেষ করে মোটর, তড়িৎ মোটরগুলো যেগুলো থাকে, সেই মোটরগুলো ওগুলো বলা হয় 1 হর্সের মোটর বা 2 হর্সের। বিশেষ করে স্যালো মেশিন যেগুলো আছে সেগুলো এই হর্স পাওয়ার এককে প্রকাশ করা হয়। তোমরা দেখবা যে টিভিতে অ্যাড আগে দিত যে 1 ঘোড়া পাম্প, 2 ঘোড়া পাম্প, 3 ঘোড়া পাম্প, এএনবি পাম্প, এইরকম অনেক ধরনের অ্যাড দেয়। তার মানে ওই যে 3 ঘোড়া পাম্প হলো 3 হর্সের। তো এই হর্সের সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে। এই 1 হর্স পাওয়ার সমান হবে 746 ওয়াট। এটা মাথায় রাখবা যে 1 হর্স পাওয়ার সমান হবে 746 ওয়াট, এর ক্ষমতার একক। আচ্ছা, এরপরে আমরা আসব ক্ষমতার মাত্রা বিশ্লেষণ। বিশেষ করে মাত্রাগুলো সবগুলো বিষয়ে আয়ত্তে রাখতে হবে, কারণটা হচ্ছে যে এগুলো প্রায়ই দেখা যায় যে খ নম্বরের প্রশ্নগুলো চলে আসে, এই জন্য রাখতে হবে। তাহলে আমরা জানি ক্ষমতার যদি মাত্রা বিশ্লেষণ করি তাহলে ক্ষমতা সমান আমরা জানি কাজ ভাগ সময়। এই লব্ধ রাশিগুলোকে আস্তে আস্তে ভাঙাতে হবে যতক্ষণ পর্যন্ত মৌলিক রাশিতে না আসে, এটা আমি পূর্বেও বলেছি। তারপরেও আবার কাজ সমান আমরা জানি, কাজ সমান হচ্ছে বল গুণন সরণ বাই সময়। আবার বলটা হচ্ছে লব্ধ রাশি, তাহলে বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ গুণন সরণ ডিভাইডেড বাই সময়। আবার এখানে এই ত্বরণটা হচ্ছে লব্ধ রাশি, তাহলে ভর গুণন ত্বরণকে ভাঙালে হবে বেগ বাই সময়।
তাহলে এই ত্বরণ সমান বেগ বাই এই সময় গুণন আর একটা সময়, তারপরে আবার এই বেগটা থাকলো লব্ধ রাশি, তাহলে ভর গুণন এই বেগটাকে লেখা যাবে সরণ বাই সময়। তাহলে সময় গুণন সময় সময় সমান, তাহলে ভর গুণন সরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় কিউব। অতএব আমরা এখানে যদি মাত্রা বসাই তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর এই মাত্রা বিশ্লেষণের সময় এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা এল স্কোয়ার, আর সময়ের মাত্রা টি থাকবে। এটাকে আমরা লিখতে পারবো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এই তাহলে ক্ষমতার মাত্রা। এরপরে আমরা যদি এই ক্ষমতার গাণিতিক দু একটা টার্ম আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখো ক্ষমতার একক নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তাহলে ক্ষমতার ক্ষেত্রে এই পি ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ ভাগ টি, আবার এই ডাব্লিউটাকে বলা হচ্ছে কাজ। কাজের ক্ষেত্রে আমরা জানি যে এই বল গুণন সরণ, আচ্ছা কাজটা হবে বল গুণন সরণ, অর্থাৎ আমরা লিখতে পারি এফ এক্স, এফ সমান আবার আমরা লিখতে পারি এম জি। আমরা বল চ্যাপ্টারে তারপর দ্বিতীয় অধ্যায়ে ওইটা এফ সমান এম জি অথবা এফ সমান এম এ লেখা যায়, এম জি এক্স বাই এম জি। আর যদি এই বস্তুটা কখনো কখনো উপরের দিকে ওঠে, যে এই হাইট একটা বস্তুকে এই বিন্দু থেকে এই বিন্দুতে উঠানো হলো, সেক্ষেত্রে এই সরণটাকে এই এক্সটাকে আমরা এইচে রূপান্তর করতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি উচ্চতার দিক দিয়ে সরণ ঘটে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো এম জি এইচ। তাহলে আমরা এইটাকে আমরা লিখতে পারবো এভাবে এম জি এইচ ভাগ টি। তাহলে ক্ষমতা সমান একবারে লেখা যাবে ডাব্লিউ ভাগ টি, অথবা ক্ষমতা সমান হবে এম জি এইচ ভাগ টি, এটাও আমরা লিখতে পারবো। আমরা এই সূত্র ব্যবহার করে কিছু অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, একটি নিচের রিজার্ভার থেকে 20 মিটার উচ্চতায় রাখা একটি ট্যাঙ্কে কোনো একটি তড়িৎ মোটর 1 মিনিটে 500 কেজি পানি উঠাতে পারে, যে 1000 কেজি পানি উঠাতে পারে, মোটরটির ক্ষমতা কত? এক্ষেত্রে আমরা ওই ক্ষমতার সূত্র দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে উচ্চতা এইচ সমান 20 মিটার, পানির ভর এম সমান 1000 কেজি, তারপরে সময় দেয়া আছে, সময় টি সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড, তারপর ক্ষমতা পি সমান